আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে মূলত আমি 2 দিন পর লং ভিডিও দেই, যেটাকে ডেইলি ভ্লগ বলা হয় আর কি। আর তারপর 2 দিন যে গ্যাপ থাকে সেই 2 দিনের মধ্যে আমি মিনি ভ্লগ যেটা কিংবা শর্টস যেটা সেগুলো দিই। তো এইভাবে করে জাস্ট 2 দিন পর লং ভিডিওগুলো আমি ছাড়ি। তো সপ্তাহে মাঝে মাঝে 2টা কিংবা 3টা আমার ভিডিও হয়। এই ভিডিওটা মূলত শুক্রবারের ছিল। হিসাব মতো 2 দিন আগেই কিন্তু আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে আর কি এটা আমার এডিট করা প্লাস ভয়েস দেওয়া কিছুই হয়েছিল না। তো অবশেষে আজকে আমি এডিট করে ভয়েস দিয়ে তারপর এটা পাবলিশ করছি আর কি। ইউটিউবে আমি চ্যানেল খুলেছি বেশ অনেক আগে, আমার মনে হয় প্রায় 3 থেকে 4 বছর হয়ে যাচ্ছে। তো এর মাঝে আমার কাজ করার ধরনটা যেরকম ছিল আর কি, তো আগে আমি যা করতাম একটা ভিডিও দিতাম, তারপর আমি নিজেই ভুলে যেতাম যে আমার কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা তার জন্য আমাকে কাজ করতে হবে। তো এরকম করে না গড়িমসি করে আমি কাজ করতাম, যার কারণে খুব একটা সিরিয়াসলি নেইনি বলেই না কখনো এটাকে ঘিরে আমার কোনো উদ্দেশ্য ছিল না। বাসায় একা থাকতাম, কিভাবে সময় কাটাবো সেটা চিন্তা করতাম। তো দেখতাম যে ইউটিউবে সবাই ভিডিও বানায়, তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে আমিও বানাই। তো খুব বেশি চিন্তাভাবনা করি কিন্তু আমি ইউটিউবে এই চ্যানেলটা নেহায়েত শখের বসে আর আমার অবসর সময়টা কাটানোর জন্য মূলত আমার প্রথম ইউটিউব চ্যানেলটা খোলা কিংবা ফেসবুকে পেজ খোলা আর কি। তো তার অনেকটা সময় পর, কয়েক বছর পর আমার কাছে মনে হলো যে না, সিরিয়াসলি আমি কিছু করতে চাই, যেহেতু আমার পক্ষে বাইরে যে চাকরি করা সম্ভব না। তো ঘরে থেকে আমি কি করতে পারি। তো আমার এখনও মনে আছে 2020-21 দিকে আমি একটা অনলাইনে পেজ ছিল আমার, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। তো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করেছি। তো সেই বিজনেসটা না আমার 1.5 বছর প্রায় অনেক ভালো চলেছে। তারপর আমার লাইফে বেশ একটা পরিবর্তন আসলো, তারপর লাইফে একটু ডাউন ফলটা হলো। হেলথ বেশ কিছু ইস্যু ধরা পড়লো, তার জন্য একটা অপারেশন হলো। আর এই অপারেশনের পর না আমার লাইফটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। লাইফে অনেক বিধিনিষেধ চলে এসেছে, লাইফের অনেক স্থূলতা চলে এসেছে। আমার অপারেশনের পরে আমি অনেক চেষ্টা করেছি আমার ওই বিজনেসটা ধরে রাখতে। 1.5 বছর সময় হলেও না আমি বেশ সাড়া পেয়েছিলাম অনলাইন বিজনেসটাতে। আমার এখনও মনে আছে আমার অনলাইন বিজনেসটার নাম ছিল ঘরকন্যা। আমি যে কত স্বপ্ন দেখেছিলাম, ওটা নিয়ে কত কাজ করেছি, বেশ এগিয়েও ছিলাম, বিভিন্ন গ্রুপে অ্যাড ছিলাম। নিজের যতটা আসলে কি বলে যে মার্কেটিং করা যায়, আমি বিভিন্ন গ্রুপে বেশ পরিচিত একটা মুখ হয়ে উঠলাম, সবাই বেশ চিনতো। প্লাস আমার আশেপাশের মানুষগুলো আমার প্রোডাক্টের মাধ্যমে আমাকে চিনতে লাগলো। তারপর হঠাৎ করেই তো জীবনে বেশ একটা পরিবর্তন আসলো, বেশ কিছু শারীরিক কন্ডিশন ধরা পড়লো, তার জন্য আমাকে অপারেশন করতে হলো। সেটা করার পরে আর মনে হলো যে না, শারীরিকভাবে আসলে আমি আর এখন স্টেবল না আমার অনলাইন বিজনেসটা রান করার জন্য। তারপর বেশ খানিকটা সময় আমি ডিপ্রেশনের মতোই হয়েছিল আমার, ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। একে তো শারীরিক কন্ডিশন ভালো ছিল না, সেটা নিয়ে ভীষণ রকমের মন খারাপ হতো। লাইফটাকে না তখন এত বেশি এলোমেলো লাগতো আর কেমন যেন লাগতো, আমি বলে বোঝাতে পারবো না। তখন আমার মনে হয়েছে যে কিছু একটা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে, তাছাড়া আমি হয়তো বা সারভাইভ করতে পারবো না। তখন আমার মাথায় বুদ্ধি আসলো যে ঘরে থেকে আমি কি করতে পারি যেটাতে আমার খুব বেশি কষ্ট হবে না, আমার সংসারের সমস্ত দায়িত্বগুলো পালনের পাশাপাশি ওই কাজটা আমি করতে পারবো এবং আমার জন্য সহজতর হবে তুলনামূলক। তখন আমার ব্লগিংয়ের এই জিনিসটা মাথায় আসলো। আমার কাছে মনে হলো আমি তো কাজ করিই বাসায়, যেই কাজগুলো করি টুকিটাকি সেই কাজগুলোকেই তুলে ধরি, পাশাপাশি আমি আমার মনের কথাগুলোকে শেয়ার করি। আমার কথা বলার মাধ্যম হয়ে উঠলো ক্যামেরা, আমার কথা বলার মাধ্যম হয়ে উঠলো ভিডিও করা। শুরু হলো সেখান থেকেই এডিট করা, তারপর তো ধীরে ধীরে একটু একটু করে চ্যানেলটা
বাড়তে থাকলো, আপনারা আমার পাশে আস্তে আস্তে করে জুড়তে থাকলেন। তারপরে এমন একটা সময় আসলো যে মনে হলো যে না, এই জায়গাটাতে না আমি কাজ করতে চাই, আমার কাজ করতে ভালো লাগছে। তো ধীরে ধীরে কাজ করছিলাম একটু একটু করে, কিন্তু খুব একটা না আমি সিরিয়াস ছিলাম না। কিন্তু গত এই 2-1 বছরে আমার কাছে মনে হলো কাজটা যেহেতু করছি, টুকটাক তো পরিশ্রম হচ্ছে, এটাকে বৃথা কেন ফেলবো? তার চাইতে বরং আমি একটু সিরিয়াসলি কাজ করার চেষ্টা করি। প্রতিনিয়তই আমি অনেকের ভিডিও দেখি, এডিট শিখি, তারা কিভাবে নিজেকে প্রেজেন্ট করে, কিভাবে কথা বলে, সেটা শেখার চেষ্টা করি। শেখার তো আসলে বয়স নেই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্তই শেখার বয়স, তো আমি এখনও শিখতে পছন্দ করি। এভাবেই ধীরে ধীরে আমি এক পা দুপা করে আমার ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে করে একটু একটু করে কাজ করছি। সাথে সাথে ফেসবুকের সাথেও কিন্তু আমি কাজ করছি, ফেসবুকে আমার একটা পেজ রয়েছে। তো সব কিছু মিলিয়েই এই তো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করা আর কি। এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। সন্ধ্যার সময় মূলত ডিম সিদ্ধ দিয়েছি, শরীরটা একটু খারাপ লাগছিল, ভাবলাম যে ডিম খাই ভালো লাগবে। দুধ নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে একটা ডেজার্ট বানানোর জন্য। আর বিকেলের দিকে ভাগ্নি আর আমার ছোটো বোন ফেয়ারওয়েলে গিয়েছিল তাদের কোচিংয়ের, সেখান থেকেই ফিরেছে সন্ধ্যায়, তাই ভাবলাম এই গরমের মধ্যে এসেছে, ওদের একটু ড্রিঙ্কস দেই, ভালো লাগবে। আর নিয়ে এসেছি সাথে করে 2জন বান্ধবী, তার মধ্যে একজন আবার কোল্ড ড্রিঙ্কস মোটেও পছন্দ করে না খেতে, তাই আর তাকে দেইনি। তো কোচিংয়ে যে ফেয়ারওয়েল ছিল সেখান থেকে ওদেরকে এই যে একটু করে নাস্তা দেওয়া হয়েছে। সমোচা ছিল একটা, মিষ্টি ছিল, আর একটা নিমকির মতো ছিল। তো ছোটো বোনেরটা পাঠিয়ে দিয়েছি ভাতিজার ভাতিজির জন্য, আর ভাগ্নিটা তো আমাদের বাসাতেই রয়েছে। যেই মানুষটাকে আমি ধরে বেঁধে চা খাওয়াতে পারি না, সেই মানুষটাই আমাকে আজকে বলছে আমাকে চা বানিয়ে দাও। হাজব্যান্ডের নাকি চরম মাথা ব্যথা করছিল, তাকে রং চা দিলাম কড়া করে, আর আমি আর আমার খালামণি দুধ চা খাচ্ছি। আমার ছোটো খালা আমার হাতের চা ভীষণ পছন্দ করে। আরও একজন রয়েছে আমার জহুরা আন্টি, যিনি আমার ভাবির মা, তার সাথে আমার বেশ সখ্যতা। তিনিও কিন্তু আমার হাতের চাটা ভীষণ পছন্দ করে। আমি চেষ্টা করি আমার ছোটো খালা আসলেই তাকে আমি চাটা খাওয়াতে। আর ভাবির মা যে সে তো দূরে থাকে, যার কারণে সব সময় পারি না তাকে চা খাওয়াতে। আসলে কখনো চেষ্টা করি আর কি, যাতে আন্টিকে আমার হাতের এই জিনিসটা আমি খাওয়াতে পারি। আমি আর আমার ছোটো খালা চা খেলাম, অনেক গল্প করলাম, তারপরে তো খালামণি চলে গেল। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। দুপুরবেলা পোলাও আর গরুর মাংস রান্না করেছিলাম, সেটা খেতে পারিনি, কারণ যেই মুহূর্তে রান্না শেষ করেছি হুট করে আমার খালা ফোন দিয়ে বলছিল যে তাড়াতাড়ি একটু বাসায় আসো। বাসা বলতে ভাইয়ার বাসার কথা বলছি আর কি। এমন করে ফোন দিয়েছে, আমি তো ঘাবড়ে গিয়েছি। তো তাড়াহুড়া করে গেলাম। মাত্র আমি রান্না শেষ করেছি, আমি গোসলও করিনি, এমন একটা অবস্থাতে একদম ঘেমে একাকার হয়ে গিয়েছি। যেয়ে দেখি আমার খালামণি বিরিয়ানি আর পায়েস রান্না করে নিয়েছে, সেটাই খাবার জন্য বলছিল। তো সেটা খেয়েছি, বাসায় আর এসে আমাদের খাবারটা খাওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু খাবার রয়েছে রাতে আর রান্না করব না, তাই রাতে ভাতিজা ভাতিজি আর ছোটো বোনকে বলেছি যে রাতে আমাদের সাথে খাওয়া দাওয়া করো, তাই সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছি। আর সবচাইতে আমার ভালো লেগেছে আমার ভাতিজা আমার পাশে বসেছে আর হাত দিয়ে এসে খাচ্ছে। এই দৃশ্য আমি প্রথমবারের মতো দেখছি আর কি, এর আগে আমি ওকে সচরাচর দেখিনি যে ও হাত দিয়ে খাচ্ছে। তো রাতের খাবার দাবার শেষ করেছি, ওরা চলে গিয়েছে ওদের বাসায়, আর এদিকে রান্নাঘরে আমি এসেছি। একটা ডেজার্ট বানাবো বলে সন্ধ্যায় কিন্তু দুধ নামিয়ে রেখেছিলাম, তো সেটা জাল দিয়ে পাশে রেখেছি, আর এখানে বাকি প্রস্তুতি নিচ্ছি। এবার গরম পানিতে আমি সাগুদানাটা ভালো করে সিদ্ধ করে নিব। আমি যেই ডেজার্টটা বানাতে চাচ্ছি আর কি, সেটা কিন্তু এখন বেশ ভাইরাল একটা ডেজার্ট। তবে বরাবরের মতো পুরোপুরি আমি রেসিপি ফলো করব না, সেখানে আমার কিছুটা ক্রিয়েটিভিটি বলি আর মাতব্বরি বলি, যেটাই বলতে চাই না কেন সেটা থাকবে। যে কোনো রেসিপি আমি কখনোই পুরোপুরি না ফলো করতে পারি না, সেখানে আমি আমার নিজস্ব কিছু সিগনেচার রেখে যাই আর কি, এমন একটা ব্যাপার। তো সাগুদানাটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি চিনি দিয়ে একটু পানিকে ভালো করে গুলে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি আগার আগার দিয়ে দিচ্ছি। মূলত এখানে আমি কিছু জেলি বানাবো। নর্মালি যে কোনো রেসিপি বানানোর সময় না আমার ভাতিজি আমার বাসাতেই থাকে, আমার পাশে থাকে, তবে আজকে ছিল না, যেহেতু ওর এক্সাম সামনেই, তাই আর ওকে আসতে বলিনি ইচ্ছা করে। আমি ওকে বলেছি যে আমি রেসিপি
তৈরি করব অবশ্যই, তো তোমাকে না দিয়ে আমি খাবো না, তোমাকে দিব। তবে যেহেতু তোমার পরীক্ষা, তুমি মন খারাপ করো না, তোমার পরীক্ষা শেষ হলে তুমি আমার বাসা থেকে বেরিয়ে যেও। তো একটু তো মন খারাপ ও করে, সেটা বুঝতে পারি, কিন্তু আমারও যে মন খারাপ হয় আমি না ওকে বুঝতে দেই না। তো এই তো আমার জেলিটা হয়ে গিয়েছে। জেলিটা মূলত 2 ধাপে করব আমি। আমি 2টা কালার করতে চাচ্ছি। একটা একদম ট্রান্সপারেন্ট হবে আর আরেকটা হবে একটু কালারফুল। ফুড কালার যতই নিরাপদ হোক না কেন, খাবারের মধ্যে ফুড কালারটা ব্যবহার করা আমার খুব একটা ভালো লাগে না। তবে এই ক্ষেত্রে লাল কালারের জন্য আমি রুহ আফজা নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটাই ভালো হবে। আর তাছাড়া আমার বাসায় রুহ আফজা ছিল, এটাও তো শেষ করতে হবে, ফেলে তো আর দিতে পারবো না। তো এই তো জেলিগুলো সেট করেছি, এগুলো ঠান্ডা হতে রেখে দিব আর সমস্ত কিছু ফ্রিজে রেখে দিব। আর এই রেসিপির বাকিটুকু আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কারণ জিনিসটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে, রেস্টের প্রয়োজন, তাই ফ্রিজে রাখতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।